19শে মের একদিন আগেই মানে 18 মের রাতের শেষ প্রহর থেকে সমস্ত জেলা জুড়ে স্বেচ্ছাসেবীরা রাস্তাঘাট, অফিস আদালত থেকে শুরু করে বাস স্ট্যান্ড সহ রেল স্টেশনের দখল নেয়। সাথে যোগ দেন জেলার আপামর ছাত্র, যুব ও জনসাধারণ। এর আগে পদযাত্রা যোগে কাছাড় জেলার 3 মহকুমা জুড়ে শুরু হয় প্রচার অভিযান। আহ্বান করা হয় ভাষা সংগ্রামে সামিল হওয়ার জন্য। কাছাড়ের 3 মহকুমা কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দি জুড়ে শুরু হয় প্রচণ্ড আন্দোলন। অসমীয়া ভাষাই হবে সরকারি ভাষার একমাত্র মাধ্যম। আসাম সরকারের এই রকম একটি ফরমানের বিরুদ্ধে সমস্ত আসাম উত্তাল হয়ে ওঠে। ঘটনাক্রম 1961 ইংরাজি 19শে মে। বস্তুত 19শে মের সকাল থেকেই স্তব্ধ হয়ে যায় তদনীন্তন অবিভক্ত কাছাড় জেলা। সেদিন কাছাড় জেলা গণসংগ্রাম পরিষদ জেলাব্যাপী বন্ধের ডাক দেয়। এখানে আমরা একটু ফ্ল্যাশব্যাকে যাব। স্বাধীনতার পর আসামের তখনও নির্বাচন হয়নি। প্রিমিয়ার মুখ্যমন্ত্রী তথা প্রথম মুখ্যমন্ত্রী গোপীনাথ বরদলৈ আগস্ট 1947 সালে কোলাঘাটে একটি ছাত্র সম্মেলনে ঘোষণা করে বলেন, "It is not the intention of the government to make Assam a bilingual state for the homogeneity of province. The non-Assamese should adopt the Assamese language. Assam is for Assamese." শিলং টাইমস 29 আগস্ট 1947। তখন ভারতবর্ষের জননেতা মহাত্মা গান্ধী প্রশ্ন করে বলেছিলেন, "If Assam is only for Assamese, then India for whom?" ভাষাভিত্তিক প্রদেশ গঠনের জন্য কেন্দ্রীয় সরকার যে কমিশন গঠন করেছিল, সেই কমিশনের রিপোর্টে স্পষ্ট বলা হয়েছিল যে ভারতবর্ষের কোনো রাজ্য একক ভাষাগোষ্ঠীর জনসংখ্যা 70% না হলে একভাষী রাজ্য হিসাবে অর্থাৎ ইউনিলিঙ্গুয়াল স্টেট ঘোষণা করা যাবে না। কিন্তু আসামের বুদ্ধিজীবীরা কেন্দ্রীয় সরকার কর্তৃক গঠিত কমিশনের সুপারিশকে বৃদ্ধাঙ্গুষ্ট দেখিয়ে আসামকে একভাষী রাজ্য গঠন করার জন্য উঠে পড়ে লাগলেন। আসামের তৎকালীন মুখ্যমন্ত্রী বিমলা প্রসাদ চালিহা 1960 সালের 3 মার্চ আসাম বিধানসভায় বলেছিলেন যে রাজ্যে যেহেতু বিভিন্ন ধরনের সংখ্যালঘু ভাষিক গোষ্ঠী আছেন, তাই অসমীয়াকে রাজ্যভাষা করার অনুকূল সময় তখনই আসবে যখন ওই সংখ্যালঘুরা স্বতঃপ্রণোদিতভাবে এই দাবি জানাবেন। 1960 সালের 21 ও 22 এপ্রিল আসাম প্রদেশ কংগ্রেস কমিটি শিলংয়ে এক সভায় আসামের রাজ্য সরকারি ভাষা অসমীয়া করার সিদ্ধান্ত নেয়। এই মর্মে আসাম বিধানসভায় একটি বিলও আনার সিদ্ধান্ত নেওয়া হয়, নির্দেশ দেওয়া হয় আসাম মন্ত্রিসভাকে। কাছাড়ের কংগ্রেস নেতৃবৃন্দ তার তীব্র বিরোধিতা করেন, যাদের মধ্যে ছিলেন মইনুল হক চৌধুরী, নিবারণ চন্দ্র লস্কর, জ্যোৎস্না চন্দ, নন্দকিশোর সিংহ, বৈদ্যনাথ মুখার্জি, মনীন্দ্র কুমার দাস, হেমচন্দ্র চক্রবর্তী, রামপ্রসাদ চৌবে, অরুণলাল রায় ও আলতাফ হোসেন মজুমদার। নন্দকুমার সিংহ এরপর একটি সংশোধনী প্রস্তাবও গ্রহণ করেন, কিন্তু 50-10 ভোটে তা বিফলে যায়। 1960 সালের 6 মে বাংলাকে আসামের অন্যতম রাজ্যভাষা করার দাবিতে শিলংয়ে রাজ্যপাল জেনারেল নাগেশের উপস্থিতিতে আসাম মন্ত্রিসভার একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এরই মধ্যে মুখ্যমন্ত্রী বিমলা প্রসাদ চালিহা বিধানসভায় ঘোষণা করেন যে রাজ্য ভাষা অসমীয়া করার উদ্দেশ্যে খুব শীঘ্রই একটি বিল বিধানসভায় আনা হবে। মুখ্যমন্ত্রী চালিহার এই ঘোষণার পর শিলচরে 2রা ও 3রা জুলাই 1960 নিখিল আসাম বাংলা ভাষা সম্মেলন অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন চপলাকান্ত ভট্টাচার্য। এর উদ্বোধক ছিলেন আব্দুল আদুদ। মূল প্রস্তাব উত্থাপন করেন সাংসদ নিবারণ চন্দ্র লস্কর।
গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে সম্মেলনে যোগ দিয়েছিলেন বাঙালি, মিজো, মণিপুরী, হিন্দিভাষী সহ বিভিন্ন ভাষাভাষী প্রতিনিধিরা। সম্মেলনে বাংলা ভাষাকে অন্যতম রাজ্য ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়। সেই উদ্দেশ্যে বিধায়ক দ্বারিকানাথ তেওয়ারিকে আহ্বায়ক করে একটি কোঅর্ডিনেশন কমিটিও গঠন করা হয়, যেখানে কংগ্রেসি ও অকংগ্রেসি নেতৃবৃন্দও ছিলেন। ব্রহ্মপুত্র উপত্যকা উত্তপ্ত হচ্ছে। উগ্র অসমিয়া জাতীয়তাবাদ যেন তেন প্রকারেণ দরকারে শক্তি প্রদর্শন করে আসামে শুধু অসমিয়া ভাষাকে রাজ্যের একমাত্র সরকারি ভাষা ঘোষণা করতে বদ্ধপরিকর। 1960-এর 2রা ও 3রা জুলাই নিখিল আসাম বাংলা ভাষা সম্মেলনের সভাপতি শ্রী চপলাকান্ত ভট্টাচার্যের বক্তব্য শুনলে শিহরিত হতে হয়। সেই বক্তব্য শুনলে মনে হয় না সে 58 বছর আগের কথা, মনে হয় ঘটনা আজকের পরিপ্রেক্ষিতে প্রায় অনেকটা এক। বাঙালিকে ভীতি প্রদর্শন করে মামলা লাগিয়ে দিয়ে উগ্রপন্থী আক্রমণের মাধ্যমে নিরীহ লোকেদের হত্যা করে নিজেদের কাজ হাসিল করে নাও। 1960-এ যা ছিল ভাষা আন্দোলন তা ধাপে ধাপে বদলে গিয়ে বহিরাগত আন্দোলন থেকে বঙ্গাল খেদা ও শেষে বিদেশি বাংলাদেশি খেদাওয়ে গিয়ে এখন প্রহর গুনছে। মুখ্যমন্ত্রী বিমলা প্রসাদ চালিহা অসমিয়া ভাষাকে সেই সময় সরকারি ভাষার স্বীকৃতি দেওয়ার প্রস্তাব বিধানসভায় উত্থাপন করায় সমগ্র আসামে অশান্তির আগুন জ্বলে ওঠে। অন্যদিকে 3রা জুলাই 1960 গৌহাটিতে একটি ছাত্রদের মিছিলে পুলিশ গুলি চালায়। নিহত হন রঞ্জিত বরপুজেরি নামে জনৈক ছাত্র। সরকার ওই ছাত্রের শবদেহ নিয়ে ডিব্রুগড় পর্যন্ত মিছিলের অনুমতি দেয়। এই মিছিল থেকে সম্পূর্ণ ব্রহ্মপুত্র উপত্যকা জুড়ে শুরু হয়ে যায় বঙ্গাল খেদা আন্দোলন। হাজার হাজার অনসমিয়া তথা বাঙালিদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ করা হয়। 50 জনের উপর নিহত হন। স্বাধীন ভারতের মাটিতে মাতৃভাষার দাবি তুলে ধরার অপরাধে আসামের ব্রহ্মপুত্র উপত্যকায় 50,000-এর বেশি মানুষকে শরণার্থী হতে হয়। এদের অপরাধ, এরা বাঙালি। শুরু হয় শারীরিক আক্রমণের ঘটনা। একের পর এক হিংসাত্মক ঘটনায় ব্রহ্মপুত্র উপত্যকা থেকে অনসমিয়া ছাত্র সমাজ ঘরবাড়ি, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ছেড়ে পালাতে শুরু করে। গৌহাটি বিশ্ববিদ্যালয় ছাত্র সংস্থার সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র বড়ুয়ার নেতৃত্বে একদল ছাত্র তৈল শোধনাগারের ম্যানেজার এম.কে. মল্লিককে আক্রমণ করে। আক্রমণ সংগঠিত হয় গৌহাটি বিশ্ববিদ্যালয়, ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও আসাম ইঞ্জিনিয়ারিং কলেজের বিশেষ করে বাঙালি ছাত্রদের উপর। দেখতে দেখতে সারা আসামে দাঙ্গা ছড়িয়ে পড়ে 1960-এর 7ই জুলাই। অনসমিয়া তথা বাঙালিদের হাজার হাজার ঘরবাড়িতে অগ্নিসংযোগ করা হয়। প্রাণ হারায় 50 জনেরও অধিক মানুষ। এই ঘটনায় গর্জে ওঠে বরাক উপত্যকা। উপত্যকার সর্বস্তরের কংগ্রেস নেতা, মন্ত্রী প্রতিবাদ জানায় কেন্দ্রীয় সরকার ও কংগ্রেস সভাপতির কাছে। আর্জি জানানো হয় কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য। 11 জুলাই 1960 সালে ছাত্র সংগ্রাম কমিটির ডাকে করিমগঞ্জে সর্বাত্মক বন্ধ পালিত হয়। অনুষ্ঠিত হয় বিশাল জনসভা। শপথ নেওয়া হয় মাতৃভাষা রক্ষার। সারা বরাক জুড়ে শুরু হয় সভা সমিতি। এদিকে 12 জুলাই 1960 সাংসদ দ্বারিকানাথ তেওয়ারি, নিবারণ চন্দ্র লস্কর, সুরেশ চন্দ্র দেব, বিধায়ক নন্দকুমার সিংহ, বিশ্বনাথ উপাধ্যায়
ও জ্যোৎস্না চন্দ দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরুর সঙ্গে সাক্ষাৎ করে একটি স্মারকলিপি প্রদান করেন। সাক্ষাৎ করেন ভারতের রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, রেলমন্ত্রী জগজীবন রাম, আইনমন্ত্রী অশোক সেন, নিখিল ভারত কংগ্রেস কমিটির সম্পাদক সাদিক আলী, কেন্দ্রীয় মন্ত্রী DK মালব্য সহ অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে। 13 জুলাই 1960 কংগ্রেস সভাপতি নীলম সঞ্জীব রেড্ডি ও আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি সিদ্ধিনাথ শর্মা শিলচর সফরে আসেন। বরাক নদীর উপর তখনও সেতু তৈরি হয়নি। এপারের বিক্ষিপ্ত জনতার আওয়াজ পৌঁছায় অন্য পারে। পত্রপাঠ দুজনেই বিদায় নেন। 18 জুলাই 1960 ভারতের প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহেরু শিলংয়ে কাছাড়ের শান্তি শৃঙ্খলা বজায় থাকায় সন্তোষ প্রকাশ করেন। আবার ফিরে যাব কিছুটা পেছনে, মানে স্বাধীনতার ঠিক পর 1948 সালে হঠাৎ করে আক্রমণ নেমে আসে বাঙালির উপর। ছুতো রেলের চাকরিতে নিযুক্তি ও সাইনবোর্ডের অসমিয়াকরণ, ঘরবাড়ি, দোকান, সম্পত্তি লুট, অগ্নিসংযোগ, কিছুরই খামতি ছিল না। এমনকি একজনের মৃত্যুও ঘটে। সূত্র আসাম বিধানসভার কার্যবিবরণী 1948, পৃষ্ঠা 1323। এরপর 1950 সাল পূর্ববঙ্গ থেকে আসা মুসলমানদের বিতাড়ন, শুরু হলো আক্রমণ, পোড়ানো হলো ঘর। 1955 সাল দাবি উঠেছিল গোয়ালপাড়া জেলা, যা বাংলা থেকে বিচ্ছিন্ন করে ব্রিটিশ আসামে জুড়ে দিয়েছিল, আবার বাংলায় ফিরিয়ে দেওয়ার দাবি উঠেছিল রাজ্য পুনর্গঠন কমিশনের কাছে। এই দাবিকে দাবিয়ে দিতে কোনো যুক্তিতর্কের অবতারণা না করে আদি অকৃত্রিম আক্রমণ, গণপিটুনি, গৃহদাহের পুরনো খেলাই খেলা হলো গোয়ালপাড়ায়। 1960-এর বঙ্গাল খেদা নামক গণহত্যা, নারী নির্যাতন ও গণনির্যাতনের আরও কিছু নিদর্শন দেব। তার আগে একটু পরিসংখ্যান দেখে নেওয়া যাক। বারবার বলতে শোনা যায় অসমিয়ারা আপন ভূমিতে সংখ্যালঘু হতে চলেছে। 1931 থেকে 1971 জনগণনায় ব্রহ্মপুত্র উপত্যকায় 3টি ভাষাগোষ্ঠীর মোট জনসংখ্যা এরকম। আদমশুমারির রিপোর্ট অনুযায়ী স্বাধীনতা পূর্ববর্তী 1911 সালে অসমিয়া 35.31, বাঙালি 26.90, 1921-এ 33.43% এবং 27.60%, 1931-এ 32.32 এবং 27.56% বাঙালি। স্বাধীনতা পরবর্তী সময়ে 1951-র আদমশুমারিতে অসমিয়া 56.29, বাঙালি 19.64, 1961-তে 57.41 এবং 17.60, 1971-এ অসমিয়া 60.89 এবং বাঙালি 19.71%। 1951 সালের লোকগণনা সংক্রান্ত কমিশনের সমাহর্তা মিস্টার RB ভাগাইওয়ালার মন্তব্য এখানে তুলে ধরছি তার নিজের ভাষায়। There is striking increase in the percentage of the people who speak in Assamese in 1951, 56.7% over those of 1931, which was only 31.4%. There is an equally striking decrease in the percentage of the people speaking Bengali in 1951, which is only 16.5 against 26.8% in 1931. With the solitary exception of Assamese, every single language or language group in Assam should decline in the percentage of the people speaking in Assamese in 1951. The figure do not fail to reflect the aggressive linguistic nationalism now prevailing in Assam. এর পরিপ্রেক্ষিতে গোয়ালপাড়া জেলার আদমশুমারি তুলে ধরছি। অসমিয়া জনসংখ্যা 1931 সালে 18.3% থেকে 1951-তে বেড়ে 63% হয়ে যায়। অন্যদিকে বাঙালি জনসংখ্যা 1931 সালে 54% থেকে নেমে
1951 সালে 17.5% ও 1971 সালে 14.7% নেমে আসে। ফিরে আসে 1961 ইংরেজি 19 মে। স্থান শিলচর রেল স্টেশন। কাছাড়বাসীর কাছে অগ্নি পরীক্ষার দিন। আজ প্রমাণ করতেই হবে বাঙালি তার মাকে ও তার মাতৃভাষাকে কত ভালোবাসে। ভাষাই জাতির পরিচয়। ভাষা না থাকলে জাতি নিশ্চিহ্ন হবে। সকাল 6টায় সৈন্যবাহিনী অতর্কিতে ঝাঁপিয়ে পড়ে সত্যাগ্রহীদের উপর। তারপর অবর্ণনীয় অত্যাচার। রেল লাইন থেকে সরানোর জন্য ছেলে মেয়ে শিশু বৃদ্ধা সবাইকে আঘাতের পর আঘাত। সেদিন সেনাবাহিনীর ভূমিকা প্রশ্নের মুখে। তারা মেয়েদের মাঝখানে ঝাঁপিয়ে পড়ে। গৌরী বিশ্বাসের তলপেটে লাথি, তৎক্ষণাৎ সংঘাত। অর্ধমৃতা সীতাদি মাত্র 18 বছর বয়স। বন্দুকের কুদায় রজনী মালাকারের বুক ফেটে গেল। এরই মধ্যে চিৎকার, মাতৃভাষা জিন্দাবাদ, বাংলা ভাষা জিন্দাবাদ। অষ্টাদশী ছাত্রী দীপালি পিঠে প্রথম লাঠি খেয়ে মুখ থুবড়ে পড়ে গেল রেল লাইন। এরপর পিঠের উপর বন্দুকের কুদা। মুখ তুলতেই বুকের উপর লাথি। হারান মণ্ডল, সুবিনয় ধর, বিধান রায় সকলের একই অবস্থা। এরই মধ্যে হঠাৎ বিশৃঙ্খলা। দুপুর 2:35 মুহূর্তে মাটিতে লুটিয়ে পড়ল তাজা প্রাণ। অত্যাচার, বুলেট, বুকের রক্তে অভ্যর্থনা জানালো বীর মাতৃভাষা সেনানী। প্রতিটি বুলেট পেটে, বুকে আর মাথা লক্ষ্য করে ছোড়ে। একটি বুলেটও শরীরের নিচে নয়, পিঠে নয়। স্বাধীন দেশের গণতান্ত্রিক সরকারের একই নারকীয় বিভৎস আচরণ। বিশ্বাসের কাছে ছিলেন তার দিদি বাসন্তী দেবী। হিতেশ চিৎকার করে উঠল, দিদি আমার গুলি লেগেছে, তুমি পালাও। দিদি যাবেন কি করে? রক্তে ভেসে যাচ্ছে ছোট ভাইয়ের গা। হিতু, হিতু, ওরে হিতু ভাই আমার। আবার সেই অভ্যাস, আবার সেই গর্জন। 1, 2, 3। 3 গুলিতে ছিন্ন হয়ে গেল সত্যাগ্রহী হিতেশ বিশ্বাস। দিদি ডাক আর কোনদিন শোনা। কমলা ভট্টাচার্যের আঁচল ধরে বসেছিল ছোট বোন মঙ্গলা। মুখ থুবড়ে পড়ে গেল কমলার সরসী বীরাঙ্গনা। মুখে গুলি লেগেছে। আবার আর্তনাদ। আহত মঙ্গলা লুকিয়ে পড়লো দিদির গায়ে। দিদি নেই। সঙ্গী লুকিয়ে তারা করলো পিশাচের দল। ওই তো হয়ে গেল সুকমল। মাথা তুলতে পারছে না থানায় লাল নিয়োগী সচিন পাল। সচিন পাল, সচিন পাল নিঃসাড় হয়ে পড়ে আছে। গুলির যন্ত্রণা, আর্তনাদ, জল। বীরেন্দ্র সূত্রধরের মুখ থেকে অজান্তে বেরিয়ে গেল, মাতৃভাষা জিন্দাবাদ। আর কিছু নেই। ক্ষুধা তখনও মেটেনি। গুলি থামতে না থামতেই লাঠিচার্জ। প্ল্যাটফর্ম লাল হয়ে গেছে। মাটি আঁকড়ে তবু পড়ে আছে শত শত সত্যাগ্রহী। বুকে দুঃসাহস, চোখে আগুন, আর সেই অগ্নি শপথ। জান দেব, জবান দেব না। শপথ রক্ষা করলো অনেকজন। আহতের সংখ্যাও শতাধিক। কেউ মৃত্যুকে তুচ্ছ করে ঘটনাস্থলে মৃত্যুঞ্জয়ী শহীদ, কেউ মৃত্যুর অপেক্ষায়। এক মর্মান্তিক, এক মহত্তম উৎসবের তীর্থক্ষেত্র আজ শিলচর রেল প্রাঙ্গণ। 9টি মৃতদেহ বুকে আঁকড়ে সারা রাত জেগে রইল শিলচর। বাইরে অঝোর বৃষ্টি। 7 দিনের কারফিউ জারি হলো শহরে। শিলচর শহরের চেয়ারম্যান হুমকি দিলেন, কারফিউ শিথিল করো, নইলে আমরা ভাঙব। শোক মিছিল নিয়ে বেরোতে হবে। হুমকিতে হুকুম নড়ল। 20 মে 9টি মৃতদেহ শিলচরের পথে বেরুল।
দাউ দাউ করে জ্বলে উঠল চিতা। পরদিন আরো দুটি, আবার মিছিল। সত্যেন্দ্রদেবের মৃতদেহ পাওয়া গিয়েছে রেলের পুকুরে। সৈন্যবাহিনীর তাড়নায় সে ঝাঁপিয়ে পড়েছিল, দুরাত কাটিয়ে ভেসে উঠেছে। 48 ঘন্টা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বীরেন্দ্র সূত্রধর হাসপাতালে চোখ বুজেছে। আমি বাঙালি, আমি আসামের বাঙালি, আমি পশ্চিমবঙ্গের বাঙালি, আমি ত্রিপুরার বাঙালি, আমি ঝাড়খণ্ড, বিহার, ভারতীয় উপমহাদেশের বাঙালি। আমি বিচার চাই। এই ছোট্ট উপস্থাপনায় বলার অপেক্ষা রাখে না যে বিগত 70 বছরে কি হয়েছে আসামে। বহিরাগত তত্ত্ব থেকে বঙ্গাল খেদা তত্ত্ব, এরপর বিদেশি বাংলাদেশি তত্ত্ব। কারণ একটাই, বাঙালিকে তার ভাষা সংস্কৃতির বিসর্জন চিরতরে দিতে হবে। আজকের এনআরসি এছাড়া আর কি?